তো আমরা গতদিন লাস্টে এটা বলছিলাম যে ডিটারজেন্টের হচ্ছে একটা কমন ফর্মুলা আছে বা একটা কমন নাম আছে, সো সেটা লিখি। ডিটারজেন্ট অ্যাকচুয়ালি হচ্ছে সব মানে ডিটারজেন্ট অলওয়েজই হচ্ছে আর্টিফিশিয়ালি বানাতে হয়, দ্যাট ইজ এটা সবসময় ল্যাবরেটরিতে বানাইতে হয়, বাট সোপ অ্যাকচুয়ালি দেখা যায় অনেক সময় ন্যাচারালিও পাওয়া যায়। মানে সোপের যে ফর্মেশনটা সেটা অনেক সময় ন্যাচারালিও হইতে পারে। আচ্ছা, তো ডিটারজেন্ট অ্যাকচুয়ালি কি? তো ডিটারজেন্ট হচ্ছে এক ধরনের ক্লিনিং এক ধরনের ক্লিনিং এজেন্ট যেটা সোপের মতোই কাজ করে। আর এটা অ্যাকচুয়ালি হচ্ছে এক ধরনের তোমার আমরা সোপে যেরকম দেখছিলাম সোপ হচ্ছে ফ্যাট থেকে বানাতে হয়, বাট ডিটারজেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি এরকম অ্যালকাইল হাইড্রোজেন সালফেট থেকে বানাতে হয়। অ্যালকাইল হাইড্রোজেন সালফেট, ওকে, অ্যালকাইল হাইড্রোজেন সালফেট অর হচ্ছে অ্যারাইল হাইড্রোজেন সালফেট। অ্যালকাইলের জায়গায় অ্যারাইলও হইতে পারে। অ্যারাইলের ব্যাপারটা হচ্ছে এটা অর্গানিক কেমিস্ট্রি একটা পার্ট, মানে হচ্ছে এটা অ্যারোমেটিক কম্পাউন্ডের সাথে রিলেটেড, তো ওইখান থেকে অ্যারাইল আসছে, বাট এটা তোমাদের সিলেবাসে নাই, তো আমরা শুধু অ্যালকাইলেরটায় ফোকাস করব। সো অ্যালকাইল হাইড্রোজেন সালফেট আর হচ্ছে অ্যারাইল হাইড্রোজেন সালফেট, এদের মানে এই টাইপের কম্পাউন্ডেরই লম্বা চেইনকে বা লং চেইনকে হচ্ছে ডিটারজেন্ট বলে। ঠিক আছে, সো এগুলার লং চেইন। লং চেইন বলতে অনেকগুলা কার্বন থাকবে এরকম। ওকে, তো এখন একটা কমন ডিটারজেন্টের ফর্মুলা দেখি, কেমিক্যাল ফর্মুলা। সো একটা অ্যালকাইল হাইড্রোজেন সালফেটের এক্সাম্পল দেখাই। তো হাইড্রোজেন সালফেট, তো হাইড্রোজেন সালফেট যদি হয়, দ্যাট ইজ ওইখানে হচ্ছে তোমার হাইড্রোজেন তো থাকবেই, আবার ওইখানে তোমার সালফেট যে আমরা যে সালফেট গ্রুপটা চিনি সেটাও থাকবে। সো একটা অ্যালকাইল হাইড্রোজেন সালফেটের যদি এক্সাম্পল দেই, সেটা দেখতে কিছুটা এরকম হবে যে CH3, তারপর হচ্ছে ধরো CH2, তারপর ধরো এটা আছে 10টা CH2 10, বিকজ লং চেইনের কথা বলা হয়েছে, সো আমরা এখানে অনেকগুলো নিলাম। তারপর হচ্ছে ধরো একটা CH2, তারপর হচ্ছে একটা অক্সিজেন, আর এদিকে হচ্ছে একটা SO3Na। ওকে, তো এইটা কিন্তু ডিরেক্টলি অ্যালকাইল হাইড্রোজেন সালফেট না। ওকে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা অ্যালকাইল হাইড্রোজেন সালফেটের সল্ট, মানে আমরা অ্যালকাইল হাইড্রোজেন সালফেট এখানে না লিখে ডিরেক্টলি হচ্ছে এটার একটা সল্ট লিখছি। তো সল্ট বলতে এখানে যে দেখো তোমার এই যে সোডিয়ামটা দেখতেছো, এই সোডিয়ামের জায়গায় হচ্ছে অ্যাকচুয়ালি একটা হাইড্রোজেন ছিল, তো যখন এটা একটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করানো হয়েছে তখন ওই সোডিয়ামটা হচ্ছে হাইড্রোজেনের জায়গায় বসছে। সো অ্যাকচুয়ালি অ্যালকাইল হাইড্রোজেন সালফেট অর তাদের সল্টকেও আমরা ডিটারজেন্ট বলতে পারি। ইউজুয়ালি তাদের সল্টকেই হচ্ছে ডিটারজেন্ট বলি, বাট আমরা এখানে একদম ফাউন্ডেশনটা লিখছি যে অ্যালকাইল হাইড্রোজেন সালফেটই হচ্ছে ডিটারজেন্ট। বাট অ্যাকচুয়ালি তার সল্ট মানে অ্যালকাইল হাইড্রোজেন সালফেট থেকে তার সল্টকে ইউজ করা বেটার। ওকে, সো এটা হচ্ছে একটা অ্যালকাইল হাইড্রোজেন সালফেটের সল্ট, আর এটার নাম হচ্ছে, এখানে দেখো সোডিয়াম আছে, আর এখানে টোটাল কার্বন আছে হচ্ছে 1, তারপর হচ্ছে 10, 11, 12, টোটাল 12টা। সো এটার নাম হচ্ছে সোডিয়াম ডোডেকাইল সালফেট। সোডিয়াম ডোডেকাইল সালফেট। ওকে, আর এটাকে লরাইল সালফেটও বলে। এটা হচ্ছে একটা ডিটারজেন্টের ফর্মুলা, এই পুরোটা CH3 CH2 10 CH2O SO3Na। এখানে Na-টা হচ্ছে প্লাস আর SO3টা হচ্ছে মাইনাস, মানে এই পুরো গ্রুপটা হচ্ছে মাইনাস। ওকে, তো আমরা সোপে যেরকম পড়ছিলাম একইভাবে এখানেও এই সেম জিনিসগুলো আমরা দেখব, যে এই যে টোটাল SO3-র সাথে যে এনটা লাগানো, এই পুরোটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার হাইড্রোফোবিক এন্ড, দ্যাট ইজ এটা অ্যাকচুয়ালি ওয়াটারের প্রতি অ্যাট্রাক্টেড না, সেটা হচ্ছে হাইড্রোফোবিক বা পানি বিকর্ষী প্রান্ত এটা, বা আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি নন পোলার এন্ড, নন পোলার এন্ড।
হাইড্রোফোবিক এন্ড অর হচ্ছে নন পোলার এন্ড। আর এই Na প্লাস যেটা, এটা হচ্ছে হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক অর হচ্ছে পোলার এন্ড, দ্যাট ইজ এটা ওয়াটারের প্রতি অ্যাট্রাক্টেড হয়। সো ডিটারজেন্ট অ্যাকচুয়ালি অনেক টাইপের হয়। এখানে আমরা একটা ডিটারজেন্টের এক্সাম্পল লিখছি। তো ডিটারজেন্টের অ্যাকচুয়ালি বেশ কিছু টাইপ আছে, এখানে কয়েকটা লিখে দিই। টাইপগুলো অত ইম্পর্টেন্ট না, জাস্ট জানার জন্য। তো ডিটারজেন্ট অ্যাকচুয়ালি নন আয়নিক হয়, নন আয়নিক। তারপর হচ্ছে আর আয়নিক হইতে পারে, আয়নিক হলে সেটা আবার দুই টাইপের হয়, একটা হচ্ছে ক্যাটায়নিক আর একটা হচ্ছে অ্যানায়নিক। ক্যাটায়নিক আর হচ্ছে অ্যানায়নিক। ওকে, সো আমরা এখানে যেটা লিখছি এটা হচ্ছে একটা অ্যানায়নিক ডিটারজেন্ট। এখানে যেটা লেখা এটা হচ্ছে একটা অ্যানায়নিক ডিটারজেন্ট। ওকে, আবার ক্যাটায়নিক ডিটারজেন্টও আছে। তারপর হচ্ছে নন আয়নিক ডিটারজেন্ট আছে। তো অ্যানায়নিক ডিটারজেন্ট কেন বলতেছি এটাকে অ্যানায়নিক ডিটারজেন্ট বলার রিজন হচ্ছে যে এইটার এই অ্যানায়ন যে পোর্শনটা আছে এই ডিটারজেন্টটার, এই যে লেফট সাইডে যা আছে Na প্লাস বাদ দিলে, সো এই যে পোর্শনটা আছে এইটাই হচ্ছে বেসিক্যালি তোমার রিঅ্যাক্টিভিটিটা দেখায়। মানে যখন আমরা যখন ডিটারজেন্টকে কোনো একটা জায়গায় ক্লিনিং এজেন্ট হিসেবে ইউজ করি, তখন এই অ্যানায়ন পোর্শনটাই হচ্ছে তোমার রিঅ্যাক্টিভিটি দেখায়, বা এই অ্যানায়ন পোর্শনটাই হচ্ছে মেইন কাজটা করে, মেইন রিঅ্যাকশনটা করে। এর জন্য এটা হচ্ছে অ্যানায়নিক ডিটারজেন্ট। ক্যাটায়নিক ডিটারজেন্টে হচ্ছে ক্যাটায়নটা মেইন কাজ করে। তারপর আর নন আয়নিকে অ্যাকচুয়ালি কোনো আয়ন থাকে না, সো ওইটা আবার টোটালি আলাদা। সো আমাদের অ্যাকচুয়ালি নন আয়নিক ক্যাটায়নিক এগুলো দেখতে হবে না, জাস্ট এই একটা কমন ডিটারজেন্ট দেখলেই চলবে, অ্যান্ড ওইটা একটা অ্যানায়নিক ডিটারজেন্ট, এটা একটু মনে রাখতে হবে। অ্যান্ড এটার নাম হচ্ছে সোডিয়াম ডোডেকাইল সালফেট অর লরাইল সালফেট। ওকে, সো আই হোপ বুঝতে পারছো এটা। সো ডিটারজেন্টের সাথে অ্যাকচুয়ালি সোপের কিছু ডিফারেন্স আছে, যদিও তাদের ক্লিনিং মেকানিজম অলমোস্ট একই রকম। এখানেও এই যে তোমার হাইড্রোফিলিক একটা এন্ড থাকে, তারপর হাইড্রোফোবিক একটা এন্ড থাকে। তো আমরা জানি হাইড্রোফোবিক এন্ডটা হচ্ছে ডার্টের সাথে লাগে, আর হাইড্রোফিলিকটা হচ্ছে ওয়াটারের পার্টিকেলের সাথে থাকে। অ্যান্ড দেন এটা হচ্ছে খুব ইজিলি একটা সারফেস থেকে ওই সারফেসে যত অয়েল গ্রিজ আছে এগুলো সরাই ফেলতে পারে। সো ডিটারজেন্ট অ্যাকচুয়ালি সোপের মতো করেই কাজ করে, সেম মেকানিজম, বাট ওদের মধ্যে অ্যাকচুয়ালি কিছু ডিফারেন্স আছে। সো আমরা এখন ডিফারেন্সগুলো লিখি। সো ফার্স্টে আগে ডিটারজেন্টের কিছু ক্যারেক্টারিস্টিক্স একটু লিখে দিই। ডিটারজেন্ট হচ্ছে তোমার সোপের থেকে ওয়াটারে বেশি সলিউবল, ঠিক আছে? সো ওরা হচ্ছে মোর সলিউবল বা অধিক দ্রবণীয় আর কি, মোর সলিউবল ইন ওয়াটার দেন সোপ। সো পানির থেকে ডিটারজেন্ট হচ্ছে বেশি সলিউবল। অ্যান্ড সো এই ডিটারজেন্টের আরেকটা ভালো দিক হচ্ছে যে ডিটারজেন্ট হচ্ছে হার্ড ওয়াটারেও কাজ করে, হার্ড ওয়াটারেও ইফেক্টিভ। ওকে, তো আমরা দেখছিলাম সোপ হচ্ছে হার্ড ওয়াটারে খুব একটা বেশি ইফেক্টিভ না, বিকজ সোপের তোমার সোপ যদি তোমার হার্ড ওয়াটারে কাজ করতে যায় তখন হচ্ছে ওই হার্ড ওয়াটারের যে আয়নগুলো থাকে ওইগুলোর সাথে মিক্স হয়ে সোপ হচ্ছে কাইন্ড অফ এক ধরনের লেয়ার ক্রিয়েট করে, তো সোপের ইফেক্টিভনেসটা কমে যায়। বাট ডিটারজেন্ট হচ্ছে হার্ড ওয়াটারেও কাজ করে, এটা হচ্ছে সোপের উপর ডিটারজেন্টের একটা অ্যাডভান্টেজ। ওকে, তো এটা একটু মাথায় রাখতে হবে। বাট সোপ কিন্তু হার্ড ওয়াটারে ইফেক্টিভ না, বা সোপ হচ্ছে হার্ড ওয়াটারে ভালো কাজ করে না। হার্ড ওয়াটার বলতে হচ্ছে যেসব ওয়াটারে তোমার ক্যালসিয়াম 2+, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, ইটসেট্রা আয়ন ডিজলভ থাকে।
ওকে, আচ্ছা। আর আরেকটা ভালো দিক হচ্ছে ডিটারজেন্টের, যে ডিটারজেন্টকে আমরা তোমার যে কোনো মিডিয়ামে ইউজ করতে পারি, মানে ক্যান বি ইউজড ইন অ্যাসিডিক অর বেসিক মিডিয়াম। আমরা অম্লীয় মাধ্যমে বা তোমার ক্ষারীয় মাধ্যমে ইউজ করতে পারি, ক্যান বি ইউজড ইন অ্যাসিডিক অর বেসিক মিডিয়াম। ওকে, এটা একটা অ্যাডভান্টেজ। এটা সোপের ক্ষেত্রে করা যায় না, সোপ সব মিডিয়ামে কাজ করে না, সো এটা একটু মাথায় রাখবা। আর এছাড়া তোমার ডিটারজেন্টের আরেকটা দিক হচ্ছে যে ডিটারজেন্ট হচ্ছে আমরা সলিড অর লিকুইড যে কোনো ফরম্যাটে ইউজ করতে পারি। ওকে, সো ওরা সলিডও হয় আবার লিকুইডও হয়। আর এটা অ্যাকচুয়ালি সাবানের জন্য অনেকটা অ্যাপ্লিকেবল। সোপও অ্যাকচুয়ালি সলিড আর লিকুইড ফরম্যাটে ইউজ করা যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে ডিটারজেন্ট হচ্ছে মোর পাওয়ারফুল। ওকে, ডিটারজেন্ট হচ্ছে মোর পাওয়ারফুল সোপের থেকে। ওকে, আর আরেকটা ব্যাপার হচ্ছে ডিটারজেন্ট বানানো সহজ সোপ থেকে, অ্যান্ড ডিটারজেন্টের জন্য চিপ। তুমি দেখবা যে ডিটারজেন্টের প্রাইস সবসময় কম থাকে। ওকে, সো এইটার যে র ম্যাটেরিয়ালস সেগুলো হচ্ছে ইজিলি অ্যাভেলেবল। সো এই হচ্ছে সোপ ভার্সেস ডিটারজেন্ট। তো ডিটারজেন্ট হচ্ছে ওয়াটারে বেশি সলিউবল, তারপর হার্ড ওয়াটারেও ডিটারজেন্ট ইফেক্টিভ, অ্যান্ড এটা হচ্ছে অ্যাসিডিক আর বেসিক মিডিয়ামে ইউজ করা যায়, ডিটারজেন্ট সলিড আর লিকুইড হিসেবে ইউজ করা যায়। আর এটা সোপ থেকে অনেক বেশি পাওয়ারফুল ক্লিনিংয়ের ক্ষেত্রে। আর এটা র ম্যাটেরিয়ালস যেগুলো থাকে সেগুলো ইজিলি পাওয়া যায়, সো সোপের থেকে ডিটারজেন্টের প্রাইস সবসময় কম থাকে। ওকে, সো এই হচ্ছে ডিটারজেন্ট ভার্সেস সোপ। অ্যান্ড আমরা এইগুলা তোমার এই ডিফারেন্সগুলা মাথায় রেখে মানে কোনো একটা সিচুয়েশনে মোর মানে যেটা মোর অ্যাপ্লিকেবল হবে ক্লিনিং এজেন্ট হিসেবে সেইটা ইউজ করব। তো ইউজুয়ালি দেখা যায় সোপ হচ্ছে, হ্যাঁ আদিবা বলো। সোপ কোন কোন পার্টিকুলার হ্যাঁ, সোপ কোন কোন মিডিয়ামে ইউজ করা যায়? সোপ হচ্ছে ইউজুয়ালি নিউট্রাল মিডিয়ামে সবচেয়ে ভালো কাজ করে, মানে ওয়াটার, জাস্ট প্লেন ওয়াটার বা নিউট্রাল মিডিয়াম। অ্যাসিডিক বা বেসিক মিডিয়ামে ওর হচ্ছে ইফেক্টিভনেসটা কমে যায় আর কি। আচ্ছা, তো সোপ আর ডিটারজেন্টের এই ডিফারেন্সগুলো আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা ব্যাপার একটু বলি যে ডিটারজেন্টের অ্যাকচুয়ালি এই অ্যারাইল হাইড্রোজেন সালফেট যেই ভার্সনটা বললাম এইটার একটা এক্সাম্পল দেই, আদারওয়াইজ মানে এটা নিয়ে একটু কনফিউশন থাকতে পারে। সো আমরা অ্যারাইল হাইড্রোজেন সালফেটের একটা ইয়া দেখি, এক্সাম্পল দেখি। পরীক্ষায় যদি আসে তাহলে তোমরা বলবা যে সল্ট অফ salt of alkyl hydrogen sulfate or aryl hydrogen sulfate is called detergent. Okay, সো এইভাবে বলবা, সল্ট কথাটা বললেই ভালো হবে, ঠিক আছে? জাস্ট প্লেন অ্যারাইল হাইড্রোজেন সালফেট অ্যাকচুয়ালি এখন কেউ আর ডিটারজেন্ট হিসেবে ইউজ করে না, এগুলো সল্ট ইউজ করা হয় বিকজ এইগুলো অনেক বেশি মানে বলতে পারো এগুলো হচ্ছে অতিরিক্ত তোমার রাফ। ওকে, এর জন্য সল্ট বানাইলে এগুলো একটু ইয়া হয়, ইউজেবল হয়, আদারওয়াইজ ডিরেক্টলি এগুলো ইউজ করা খুবই ডেঞ্জারাস। সো অ্যারাইল হাইড্রোজেন সালফেট সল্ট একটা দেখাই ডিটারজেন্ট হিসেবে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এক ধরনের অ্যারোমেটিক কম্পাউন্ড। তো অ্যারোমেটিক কম্পাউন্ড হচ্ছে তোমার বেনজিনের সাথে রিলেটেড, মানে বেনজিন থেকে যেই সব কম্পাউন্ডগুলো আসে অর্গানিক সেগুলো হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড। অ্যান্ড অ্যারোমেটিক কম্পাউন্ডে অ্যাকচুয়ালি আরও অনেক এক্সাম্পল আছে,
আর আরও অনেক ক্যারেক্টারিস্টিক্সও আছে, বাট সবচেয়ে প্রথম অ্যারোমেটিক কম্পাউন্ড হচ্ছে বেনজিন। তো আমরা একটা অ্যারাইল হাইড্রোজেন সালফেট সল্টের এক্সাম্পল দেখি। তো এরকম হইতে পারে যে ধরো একটা বেনজিন আছে এখানে, একটা বেনজিন, আর এদিকে হচ্ছে C9H19, C9H19, আর এদিকে হচ্ছে অক্সিজেন, আর দেন হচ্ছে এখানে CH2, তারপর হচ্ছে CH2O, CH2, তারপর হচ্ছে একটা O, আর এরপর এখানে একটা ব্র্যাকেট দেই, এইটা আমরা বারবার রিপিট করব। এটা হচ্ছে N, আর এখানে হচ্ছে একটা হাইড্রোজেন। অ্যান্ড এখানে N এর যে ভ্যালু, N এর ভ্যালুটা হচ্ছে তোমার কাইন্ড অফ 5 থেকে 10 এর মধ্যে থাকে। ওকে, সো এটা হচ্ছে একটা অ্যারাইল হাইড্রোজেন সালফেট। এখানে অ্যাকচুয়ালি অ্যারাইল হাইড্রোজেন সালফেটটাই দেখাইছি, এটা সল্টটা আর দেখাইনি। বাট সল্টটা বানাইতে হলে এখানে হাইড্রোজেনের জায়গায় একটা সোডিয়াম দিতে হবে আর কি। ওকে, সো এইটা হচ্ছে একটা অ্যারাইল হাইড্রোজেন। আচ্ছা ওয়েট, দাঁড়াও, সালফেটই তো দিইনি, সরি। এরকম হবে না, একটু ওয়েট। সো অ্যারাইল হাইড্রোজেন সালফেট দিব। সো আমাদের হচ্ছে একটা বেনজিন গ্রুপ থাকবে আর হচ্ছে সালফেট থাকবে। সো এরকম দেওয়া যায় যে আর ধরো একটা অ্যালকাইল দিলাম, তারপর হচ্ছে CH3, আর দেন একটা বেনজিন দিলাম, আর ধরো এদিকে হচ্ছে একটা সালফেট, আর এটা সল্ট দেখি, তাহলে সালফেট সল্ট যদি হয় তাহলে একবার এখানে হচ্ছে একটা সোডিয়াম। ওকে, সো এটা হচ্ছে একটা অ্যারাইল হাইড্রোজেন সালফেট সল্ট। আগের বার আমরা দেখছিলাম হচ্ছে অ্যালকাইল হাইড্রোজেন সালফেটের সল্ট, আর এটা হচ্ছে একটা অ্যারাইল হাইড্রোজেন সালফেট সল্ট। অ্যারাইল বলতে এই যে এখানে একটা অ্যারোমেটিক গ্রুপ আছে। ওকে, সো এটা হচ্ছে একটা ডিটারজেন্ট, আর এটাও অ্যাকচুয়ালি খুবই ইফেক্টিভ একটা ডিটারজেন্ট, মানে এটা ইউজুয়ালি অ্যালকাইল হাইড্রোজেন সালফেট থেকেও বেশি ইফেক্টিভ। সো কার কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, সো সোপ আর ডিটারজেন্টের পার্টটা হয়ে গেছে। তো এখন আসি যে এই যে সোপ তারপর হচ্ছে ডিটারজেন্ট, এইগুলো অ্যাকচুয়ালি একটা সার্টেন পিএইচ লেভেল মেনটেন করতে হয়। ওকে, তো দেখা যায় যদি কোনো একটা সোপ স্কিনের জন্য বানানো হয়, স্কিনে ইউজ করার জন্য, তখন তার পিএইচ লেভেলটা হচ্ছে তোমার আমাদের স্কিনের যে পিএইচ সেইটার সাথে ম্যাচ করে বানানো হয়। দ্যাট ইজ 4.8 থেকে 5.5 এর মধ্যে। ওকে, সো পিএইচ ভ্যালুটা এরকম থাকে 4.8 থেকে 5.5 এর মধ্যে, যাতে এটা আমাদের স্কিনের জন্য হচ্ছে তোমার ইফেক্টিভ হয়। এর থেকে কম হইলে সমস্যা, আবার এর থেকে বেশি হইলেও সমস্যা। এর থেকে বেশি হইলে ওই সোপটা অতিরিক্ত বেসিক হবে, যেটা স্কিনের জন্য খারাপ। আবার এর থেকে কম হইলে হচ্ছে সোপটা অনেক বেশি অ্যাসিডিক হবে, যেটা স্কিনের জন্য খারাপ। সো একটা সার্টেন পিএইচ লেভেল এখানে মেনটেন করতে হয়। আচ্ছা, তো আমরা ক্লিনিং এজেন্ট হিসেবে হচ্ছে তোমার সোপ দেখলাম, তারপর হচ্ছে ডিটারজেন্ট দেখলাম। তো এখন আমরা দেখব হচ্ছে ব্লিচিং পাউডার, আরেকটা ক্লিনিং এজেন্ট। অ্যান্ড ব্লিচিং পাউডার অ্যাকচুয়ালি অনেক ধরনের ইউজ আছে। তো আমরা এখন দেখব ব্লিচিং পাউডার। সো ব্লিচিং পাউডার হচ্ছে অ্যাকচুয়ালি একটা মাল্টিপারপাস কম্পাউন্ড, বাট এটার সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে ক্লিনিংয়ের জন্য, আর অনেক সময় বিভিন্ন টাইপের ম্যাটেরিয়াল পিউরিফিকেশনের জন্য ব্লিচিং পাউডার ইউজ করে। তো ব্লিচিং পাউডারের ফার্স্টেই হচ্ছে আমরা কেমিক্যাল ফর্মুলাটা দেখি বা রাসায়নিক সংকেতটা দেখি যে এটার স্ট্রাকচারটা কীরকম।
সো এটার স্ট্রাকচার হচ্ছে CaOClCl। ওকে, এটা হচ্ছে ব্লিচিং পাউডারের তোমার ফর্মুলা। অ্যান্ড ব্লিচিং পাউডারের এই ফর্মুলাটার মানে এটার যদি কেমিক্যাল নেমটা দেখি, এটা হচ্ছে ওর ইন্ডাস্ট্রিয়াল নেম ব্লিচিং পাউডার, বা ডে টু ডে লাইফে আমরা এটাকে ব্লিচিং পাউডার বলি, বাট এটার অ্যাকচুয়াল কেমিক্যাল নেমটা হচ্ছে ক্যালসিয়াম। এই যে ক্যালসিয়াম, তারপর এই যে মাঝখানে ওসিএল যেটা দেখতেছো এটা হচ্ছে অক্সিক্লোরো এটা, আর সিএলটা হচ্ছে ক্লোরাইড। ওকে, সো এটার নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সিক্লোরোক্লোরাইড। অ্যান্ড এটা একটা খুব ভালো তোমার ক্লিনিং এজেন্ট। অ্যান্ড এটা ইউজ করে ইউজুয়ালি হচ্ছে তোমার ক্লোথ থেকে কালার রিমুভ করা যায়, অথবা তোমার ব্লিচিং পাউডার ইউজ করে অ্যাকচুয়ালি জার্মও কিল করা যায়। ওকে, সো ব্লিচিং পাউডার অ্যাকচুয়ালি সব মানে অনেক ধরনের কাজে ইউজ করা যায়। তো এটার মানে এটা এত বেশি ইফেক্টিভ কেন ক্লিনিংয়ের জন্য বা তোমার জার্ম কিলিংয়ের জন্য, সেটার রিজন হচ্ছে যে এইখানে অ্যাকচুয়ালি এই যে ওসিএল দেখতেছো আর সিএল দেখতেছো, তো এখান থেকে নেসেন্ট অক্সিজেন আর নেসেন্ট ক্লোরিন পাওয়া যায়, যেগুলো অ্যাকচুয়ালি জার্মের এগেনস্টে ইফেক্টিভ। তো আমরা ওইটাই এখন দেখব। তো ব্লিচিং পাউডারের এটা হচ্ছে ফর্মুলা। তো এখন আমরা দেখি যে ব্লিচিং পাউডার কীভাবে ক্লিনিংয়ের কাজটা করে। তো ক্লিনিং মেকানিজম দেখি। সো ব্লিচিং পাউডার ইউজুয়ালি যে কাজটা করে সেটা হচ্ছে যে ধরো তোমার কোনো একটা ক্লথ আছে এরকম, যেটাতে ধরো কোনো একটা জায়গায় একটা ইঙ্কের ড্রপ পড়ছে এরকম, এরকম। সো এই ইঙ্ক ড্রপটা যদি উঠাইতে চাই, তখন অ্যাকচুয়ালি আমাদের ব্লিচিং পাউডার ইউজ করতে হয়। ওকে, তো এই ইঙ্ক ড্রপটা এখানে ধরো এই একটা ইঙ্ক ড্রপ আছে, মানে এখানে ধরো কোনো কারণে একটা কলমের কালি বা সামহাউ একটা ইঙ্ক ড্রপ এখানে লাগছে, অ্যান্ড আমরা ব্লিচিং পাউডার ইউজ করে এই ইঙ্ক ড্রপটা এখান থেকে রিমুভ করতে পারবো। সো এটা কীভাবে করা হয়, ফার্স্ট অফ অল হচ্ছে এই ব্লিচিং পাউডারকে ওয়াটারের সাথে মিক্স করতে হয়, CaOClCl। এটাকে যদি ওয়াটারের মধ্যে দেই তাহলে এখানে রিয়াকশনটা হবে এরকম যে ফার্স্ট অফ অল ক্যালসিয়াম ক্লোরাইড ফর্ম হবে একটা, CaCl2, মানে এই ক্যালসিয়াম তারপর এইখানে দুইটা ক্লোরিন, তো CaCl2, আর এইখানে অক্সিজেন, আর এইখানে হচ্ছে আমাদের যে H2O, তারা মিলে হচ্ছে মানে H2ওর মানে OH, আর এখানে হচ্ছে যে অক্সিজেন আছে আর ক্লোরিন আছে, তো তারা মিলে হচ্ছে এখানে একটা HOCl এরকম একটা তোমার কম্পাউন্ড ফর্ম করবে। তো HOCl হচ্ছে অ্যাকচুয়ালি তোমার হাইপোক্লোরাস অ্যাসিড, এটার নাম হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। অ্যান্ড এটা ব্যালেন্স করি নেই, ব্যালেন্স করতে হবে, একটু ওয়েট করো। এটা হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। অ্যাকচুয়ালি যে কোনো HOX টাইপের অ্যাসিডকে হাইপোক্লোরাস অ্যাসিড বলে, সরি হাইপোহ্যালাস অ্যাসিড বলে, হাইপোহ্যালাস অ্যাসিড। মানে এই যে এক্সটা হচ্ছে একটা হ্যালোজেন। ওকে, এখানে ধরো আমি HOBr দিলে এটা হচ্ছে হাইপোব্রোমাস অ্যাসিড, তারপর HOI দিলে এটা হচ্ছে হাইপো আয়োডাস অ্যাসিড, তারপর HOCl হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। ওকে, সো এরকম। তো এখানে এই রিয়াকশনটা যদি ব্যালেন্স করতে চাই, তাহলে ব্যালেন্স করার জন্য ধরো এখানে হচ্ছে আমি X দিলাম, আর এখানে হচ্ছে Y দিলাম, তাহলে এখানে হচ্ছে একটা X আসবে, আর হাইড্রোজেন হচ্ছে এখানে একটা 2Y আসবে, 2Y। সো যদি ব্যালেন্স করি, ধরো ক্লোরিনেরটা যদি ব্যালেন্স করি, তাহলে লেফট সাইডে ক্লোরিন আছে হচ্ছে 2Xটা। তোমাদের এই ব্যালেন্সিং দেখাইছিলাম অনেক আগের একটা চ্যাপ্টারে, চ্যাপ্টার 6-এ আর 7-এ প্রবাবলি। সো দুইটা 2Xটা ক্লোরিন আছে, আর এই পাশে ক্লোরিন আছে হচ্ছে 2X প্লাস 2Yটা, ওয়েট, X তারপর হচ্ছে CaCl2, 2Y HOCl,
আচ্ছা, এটা নিজের একটু ব্যালেন্স করে নিও, বাট এইভাবে লিখে রাখি। এটা ওই ইকুয়েশন বানায় তারপর কোএফিশিয়েন্টগুলোর ভ্যালু বের করবা। সো বেসিক্যালি যেটা হয় যে ওয়াটারের সাথে রিয়াকশন করাইলে এখানে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড আর হাইপোক্লোরাস অ্যাসিড ফর্ম হয়, অ্যান্ড এই হাইপোক্লোরাস অ্যাসিডটাই হচ্ছে এখানে মেইন কাজটা করে। ওকে, এখানে এই যে হাইপোক্লোরাস অ্যাসিডটা দেখতেছো এটাই এখন ভেঙে যাবে, অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে তোমার নেসেন্ট অক্সিজেন ফর্ম হবে। আবার ব্লিচিং পাউডার অনেক সময় নেসেন্ট ক্লোরিনও সাপ্লাই দেয়, সেটাও দেখব। সো এখানে হচ্ছে এই হাইপোক্লোরাস অ্যাসিড যেটা আছে সেইটা ভেঙে যায়, অ্যান্ড ভেঙে গিয়ে হচ্ছে HCl প্লাস নেসেন্ট অক্সিজেন ফর্ম করে। এটা হচ্ছে জায়মান অক্সিজেন অথবা নেসেন্ট অক্সিজেন। অ্যান্ড এই নেসেন্ট অক্সিজেনটাই হচ্ছে তোমার এই একটা ক্লদে যে কালারফুল ম্যাটেরিয়াল যেটা থাকে, ধর একটা ইঙ্ক ড্রপ বা সামথিং, সেটার সাথে রিয়াক্ট করে হচ্ছে ও ওই কালারটাকে ইয়া করে, মানে কালারলেস করে ফেলে। সো কালারফুল ইঙ্ক ড্রপ, ওইটার সাথে হচ্ছে এই নেসেন্ট অক্সিজেনটা রিয়াক্ট করে ওইটার যে তোমার ওই ইঙ্ক ড্রপটার যে কালার শো করার যে প্রপার্টিগুলো ছিল ওইগুলোকে ডিস্ট্রয় করে দেয় হচ্ছে এই নেসেন্ট অক্সিজেনটা। ওকে, সো ব্লিচিং পাউডার হচ্ছে এইভাবে তোমার একটা ক্লথ থেকে ইঙ্ক ড্রপ সরাইতে পারে, মানে বেসিক্যালি ওকে পানির সাথে মিক্স করালে HOCl ফর্ম হয়, সেই HOClটাই হচ্ছে ভেঙে গিয়ে তোমার নেসেন্ট অক্সিজেন ফর্ম করে, অ্যান্ড দেন ওই নেসেন্ট অক্সিজেনটাই হচ্ছে কালারফুল কোনো একটা ইঙ্ক ড্রপের সাথে রিয়াকশন করে ওইটাকে কালারলেস বানাই দেয়। ওকে, এটাই হচ্ছে ব্লিচিং পাউডারের ক্লিনিং মেকানিজম। ব্লিচিং পাউডার অলসো জার্মও কিল করতে পারে, মানে এটা ইউজ করে হচ্ছে আমরা তোমার জার্ম কিল করতে পারি। তো এইটা একটু দেখি যে ব্লিচিং পাউডার ইউজ করে কীভাবে জার্ম কিল করা হয়। অনেক বাসায় দেখবা যে সাপ্লাইয়ের পানির সাথে ব্লিচিং পাউডার মিক্স করা থাকে। সো আবার সুইমিং পুলেও হচ্ছে ব্লিচিং পাউডার মিক্স করে দেয় ওয়াটারের সাথে। সো এটা হচ্ছে জার্ম কিলিংয়ের জন্য। সো জার্ম কিলিং, সো জার্ম কিলিংয়ের মেকানিজমটা অ্যাকচুয়ালি সেম। তোমার ক্যালসিয়াম, তারপর হচ্ছে OClCl, ক্যালসিয়াম অক্সিক্লোরোক্লোরাইড ব্লিচিং পাউডার, তাকে তুমি পানির সাথে যখন মিক্স করবা তখন হচ্ছে এখান থেকে ক্যালসিয়াম ক্লোরাইড আর তোমার এই HOCl হাইপোক্লোরাস অ্যাসিড ফর্ম হবে, অ্যান্ড এই হাইপোক্লোরাস অ্যাসিডটাই ফার্দার হচ্ছে আবার দুইভাবে ব্রেক হইতে পারে। এটা একটা হচ্ছে যে অনেক সময় এটা OH মাইনাস অ্যান্ড নেসেন্ট ক্লোরিন এই ওয়েতে ভাঙে, আবার অনেক সময় মানে দুইটা রাস্তা হইতে পারে, একটা এইভাবে ভাঙতে পারে। এটা অ্যাকচুয়ালি অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে কোনভাবে ব্রেক হবে, এনভায়রনমেন্টের উপরেও ডিপেন্ড করে। আর অনেক সময় হচ্ছে এটা HCl আর হচ্ছে নেসেন্ট অক্সিজেন ফর্ম করে। সো দুইটাই আসলে ইফেক্টিভ, যে কোনো একটা হইলেই হয়। তো এই নেসেন্ট ক্লোরিন আর নেসেন্ট অক্সিজেন দুইটাই যখন জার্মের সাথে রিয়াক্ট করে তখন ওই জার্মটাকে হচ্ছে অক্সিডাইজ করে এটা ডেড করে দেয়। সো জার্ম প্লাস নেসেন্ট ক্লোরিন হচ্ছে ডেড জার্মস। আর একইভাবে তোমার এই নেসেন্ট অক্সিজেন যেটা আছে সেটাও সেম কাজ করে। অ্যান্ড ব্লিচিং পাউডার অ্যাকচুয়ালি আরও অনেক ইউজ আছে। ব্লিচিং পাউডার ইউজ করে তোমার অনেক কিছু বানানোও যায়। ব্লিচিং পাউডারের এই যে ক্যালসিয়াম, তারপর হচ্ছে অক্সিজেন, তারপর একটা ক্লোরিন, এটা পুরোটা একটা গ্রুপ অ্যাকচুয়ালি, আর এখানে ক্লোরিন আর একটা গ্রুপ। মানে ক্যালসিয়াম হচ্ছে এখানে 2+, তারপর এটা হচ্ছে একটা মাইনাস, এটা একটা মাইনাস, সো 2+ আর এই দুইটা মাইনাস মাইনাস, সো টোটাল 2-। তো এটা ইউজ করে অ্যাকচুয়ালি আরও অনেক কিছু বানানো যায়। তো একটা হচ্ছে এই যে হাইপোক্লোরাস অ্যাসিড বানানো যায়, অ্যান্ড এটার আরও অনেক ইউজ আছে। তো তোমরা উপরের ক্লাসে উঠলে শিখবা যে ব্লিচিং পাউডার ইউজ করে অ্যাকচুয়ালি অনেক অর্গানিক কম্পাউন্ডও বানানো যায়। আচ্ছা, সো এই হচ্ছে ব্লিচিং পাউডার রিলেটেড ডিসকাশন।
আচ্ছা, এরপর হচ্ছে গ্লাস ক্লিনার। তো গ্লাস ক্লিনারটা হচ্ছে তোমার, গ্লাস ক্লিনার যদি বলা হয় তাহলে এটা অ্যাকচুয়ালি জাস্ট সিম্পলি বলা যায় এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সাথে একটু অ্যালকোহল মিক্স করলেই হচ্ছে তোমার গ্লাস ক্লিনার হয়ে যায়। ঠিক আছে, গ্লাস ক্লিনার বানানো খুবই সহজ। এটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যেটা ল্যাবরেটরিতে ইজিলি অ্যাভেলেবল। আর এটার সাথে তুমি যদি কোনো একটা অ্যালকোহল মিক্স করো, অ্যালকোহলটা মিক্স করা হয় বেসিক্যালি তোমার জার্ম কিলিংয়ের জন্য। আর এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইডটা হচ্ছে মেইনলি ক্লিনিংয়ের কাজটা করে। মানে ধরো গ্লাসের সাথে যে ডার্টগুলো লেগে থাকে অথবা হচ্ছে অয়েল বা গ্রিজ অথবা ডিফারেন্ট টাইপ অফ যে ডার্টগুলো লেগে থাকে ওইগুলোকে ওই সারফেস থেকে আলাদা করে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। আর অ্যালকোহলটা হচ্ছে মেইনলি জার্ম ক্লিনার হিসেবে ইউজ হয়। ওকে, সো অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সাথে একটা অ্যালকোহল মিক্স করলে এটা তোমার গ্লাস ক্লিনার হিসেবে কাজ করে। তো সবচেয়ে কমন যে ওয়েতে এটা ইউজ হয় সেটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড নেওয়া হয় NH4OH, আর অ্যালকোহল হিসেবে আইসোপ্রোপাইল অ্যালকোহল নেওয়া হয়। এই আইসোপ্রোপাইল অ্যালকোহল তুমি দেখবা তোমার বাসায়, তোমার কাছে যদি কোনো একটা ইয়া থাকে, হ্যান্ড স্যানিটাইজার থাকে, দেখবা ওইটাতেও হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল আছে। তো আইসোপ্রোপাইল অ্যালকোহল অ্যাকচুয়ালি জার্ম কিলিংয়ের জন্য খুবই ভালো। তো এই আইসো মানে প্রোপাইল বলতে তো বুঝছো তিনটা কার্বন থাকবে, বাট আইসোর কথা, আইসো কথাটা মানে কি এটা পরে শিখবা। এটা অ্যাকচুয়ালি অর্গানিকের সাথে রিলেটেড। অ্যাকচুয়ালি অর্গানিক কম্পাউন্ডের কিছু ক্লাসিফিকেশন আছে, যেমন নিও, তারপর হচ্ছে আইসো, তারপর হচ্ছে এন। তো এগুলো শিখবা পরে, এগুলো তোমাদের সিলেবাসে নাই। সো অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সাথে যদি একটা আইসোপ্রোপাইল অ্যালকোহল অ্যাড করি, আহ, এটা অ্যাকচুয়ালি হচ্ছে এরকম একটা প্রোপাইল অ্যালকোহল, মানে আমরা যেভাবে চিনি 3 কার্বন। আর আইসোপ্রোপাইল অ্যালকোহল বলতে এখানে এই কার্বনটার সাথে একটা OH থাকবে। আর এখানে CH3, এখানে হচ্ছে CH, এখানে হচ্ছে CH3। সো আমরা যদি অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সাথে এরকম একটা অ্যালকোহল মিক্স করি তাহলেই গ্লাস ক্লিনার পাওয়া যাবে। এটাই হচ্ছে গ্লাস ক্লিনার। আচ্ছা, সবাই একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিং এর টাইম শেষ। হ্যাঁ দিবা বলো। ভাইয়া ম্যাথ ক্লাসের লাস্টে একটু যে সাজেশন সাইডের যে লেখা থাকে গল্প পাঠ ডট ডট ওগুলো কি করে কি করে? আচ্ছা ঠিক আছে, ওকে, আমাকে একটু মনে করে দিও। আচ্ছা, সো আমরা দেখলাম যে গ্লাস ক্লিনার হচ্ছে অ্যাকচুয়ালি অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সাথে অ্যালকোহলের মিক্সচার। ওকে, অ্যান্ড এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইডটা কিভাবে বানাতে হয়, মানে এইটাই হচ্ছে মেইন তোমার এলিমেন্টটা আমাদের গ্লাস ক্লিনারের। এইটা এইটাই অ্যাকচুয়ালি মেইন ক্লিনিং কাজটা করে। অ্যালকোহলটা হচ্ছে জার্ম ক্লিনিং করে, অথবা আরেকটা ইউজ আছে এটার, ওইটা একটু পরে বলবো। তো ফার্স্টে দেখি যে আমরা কিভাবে তোমার এটা ইউজ করে কিভাবে ক্লিনিংটা হয়। তো এটার ক্লিনিং মেকানিজমটা দেখি। সো ক্লিনিং মেকানিজমটা হচ্ছে যখন আমরা গ্লাস ক্লিনার ইউজ করব তখন এই সোডিয়াম অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যেটা আছে সেইটা হচ্ছে মেইনলি তোমার একটা গ্লাসের উপর যত ডার্ট থাকে সেইগুলোর সাথে রিয়্যাক্ট করে। ধরো এই হচ্ছে একটা গ্লাস শিট এরকম। সো একটা গ্লাস শিট, তো এখানে ধরো আহ, এখানে বিভিন্ন ধরনের ডার্ট লেগে আছে, সেগুলো অয়েল টাইপের সাবস্টেন্স হইতে পারে অথবা গ্রিজ হইতে পারে, এনিথিং। সো যখন এটার সাথে হচ্ছে এটার উপর এই যে গ্লাস ক্লিনার অ্যাপ্লাই করা হয়, গ্লাস ক্লিনার ইউজুয়ালি হচ্ছে স্প্রে করে দেওয়া হয়।
তো তখন এইখানে যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা থাকে সেইটা হচ্ছে এইগুলোর সাথে রিঅ্যাক্ট করে। ওকে, আর যদি এখানে কোনো মানে এই ডার্টগুলোর সাথে যদি ধরো জার্ম থাকে বা ব্যাকটেরিয়া থাকে, সেইগুলোকে কিল করে হচ্ছে এই আইসোপ্রোপাইল অ্যালকোহলটা। ওকে, মানে এখানে যদি ধরো কোনো ধরনের অর্গানিক সাবস্টেন্স থাকে, মানে হচ্ছে জার্ম থাকে বা সামথিং, তখন সেইটার সাথে রিঅ্যাক্ট করে হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। আর এখানে তোমার মেইনলি এখানে যত ডার্ট আছে, তারপর হচ্ছে অয়েল, তারপর হচ্ছে ফ্যাট, গ্রিস ইটসেট্রা টাইপের যা যা থাকে সবগুলোর সাথে রিঅ্যাক্ট করে হচ্ছে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, সো এটা হচ্ছে ওদের ক্লিনিং মেকানিজম। মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অয়েল, ফ্যাট, তারপর অন্যান্য ডার্টের সাথে রিঅ্যাক্ট করে হচ্ছে ওইগুলাকে গ্লাস থেকে সরায় ফেলে, মানে ডিজলভ করে ওইখান থেকে গ্লাস থেকে উঠে আনে। আর অর্গানিক সাবস্টেন্স যেগুলো আছে সেগুলোর সাথে হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহলটা রিঅ্যাক্ট করে। ওকে, আচ্ছা, তো এবার আসি যে কিভাবে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা বানানো যায়, এটা দেখি। তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বানানোর জন্য ডেফিনেটলি আমাদের হচ্ছে অ্যামোনিয়া দরকার হবে। আর তারপর আমরা হচ্ছে অ্যামোনিয়ার সাথে ওয়াটার মিক্স করে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বানাতে পারবো। সো আমরা ফার্স্টে হচ্ছে অ্যামোনিয়া বানাই। ঠিক আছে, প্রিপারেশন অফ অ্যামোনিয়া। সো অ্যামোনিয়া প্রিপারেশনটা অ্যাকচুয়ালি খুবই ইম্পর্ট্যান্ট একটা রিয়াকশন। এটা তোমার অনেক সামনে অনেক জায়গায় কাজে লাগবে অ্যান্ড তুমি এটা অনেকবার ফেস করবা। তো এটা একটু ভালোভাবে মাথায় রেখো যে অ্যামোনিয়া গ্যাস কীভাবে প্রডিউস করা হয়। তো অ্যামোনিয়া গ্যাস অ্যাকচুয়ালি অনেকভাবে প্রডিউস করা যায়, বাট এটার জন্য ইন্ডাস্ট্রিয়াল একটা বেস্ট প্র্যাকটিস আছে। তো আমরা এখন ইন্ডাস্ট্রিয়াল প্রসেসটাই দেখব, মানে যেইভাবে তোমার অ্যামোনিয়া গ্যাস প্রোডাকশন সবচেয়ে সহজ আর সবচেয়ে তোমার কস্ট ইফেক্টিভ, মানে তুমি কম টাকায় বেশি অ্যামোনিয়া প্রডিউস করতে পারবা। তো এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে হেবার প্রসেস, বা বাংলায় হচ্ছে হেবার প্রণালী। এটা অ্যাকচুয়ালি শুধু হেবার না, এটা অ্যাকচুয়ালি সাথে একটা বাঙালি সায়েন্টিস্টের নামও আছে, হেবার বোস। অ্যাকচুয়ালি হেবার বোস প্রসেস, বা বাংলায় হচ্ছে হেবার বোস প্রণালী। তো আমরা এটাকে জাস্ট হেবার প্রণালী বলবো, হেবার বোস বলার দরকার নেই, জাস্ট হেবার প্রসেস। তো হেবার প্রসেসে হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালি সবচেয়ে বেশি অ্যামোনিয়া গ্যাস প্রডিউস করা যায়। তো এটা কিভাবে প্রডিউস করব? আমাদের অ্যামোনিয়ার ফর্মুলা হচ্ছে NH3, এটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। সো আমাদের হচ্ছে নাইট্রোজেন লাগবে আর হচ্ছে হাইড্রোজেন লাগবে, অ্যান্ড দেখা যাচ্ছে যে নাইট্রোজেন থেকে হাইড্রোজেন হচ্ছে 1:3 রেশিওতে আছে। সো আমাদের এই রেশিওতে হচ্ছে নাইট্রোজেন আর হাইড্রোজেনকে মিক্স করতে হবে। এখন এটা যদি মিক্স করি, দেখো নাইট্রোজেন আর হচ্ছে এখানে 3টা হাইড্রোজেন গ্যাস দিলাম, তাহলে এখান থেকে কি পাওয়া যাবে? আমরা এখান থেকে অ্যামোনিয়া গ্যাস পাবো, 2NH3 প্লাস হচ্ছে আচ্ছা 2NH3। তো এখন এখানে এটা অ্যাকচুয়ালি ব্যালেন্সড অবস্থায় আছে, সো এইভাবে এটা 2NH3 লেখা যায়। বাট এখানে কিছু ঝামেলা আছে, মানে আমাদের মাথায় প্রথমে যেভাবে তোমার অ্যামোনিয়া ফর্মেশনের আইডিয়াটা আসতে পারে সেটা হচ্ছে যে ডিরেক্টলি নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেন অ্যাড করে দিব। বাট সমস্যা হচ্ছে এই যে নাইট্রোজেন যেটা আছে এটাতে অ্যাকচুয়ালি ট্রিপল বন্ড থাকে। তো নাইট্রোজেনের এই ট্রিপল বন্ডটা খুবই খুবই স্ট্রং। তো এটা তুমি ইউজুয়ালি ব্রেক করতে পারবে না, মানে এটা তুমি যদি ব্রেক করতে চাও তার জন্য আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে এখানে অ্যাকচুয়ালি এই নাইট্রোজেনের ভিতরে যে ট্রিপল বন্ডটা থাকে সেইটা ব্রেক করা অ্যাকচুয়ালি খুবই টাফ। এটার জন্য অ্যাকচুয়ালি তোমার অনেক বেশি টেম্পারেচার দরকার হয়, অনেক বেশি হিট দরকার হয়।
তো এইটা ব্রেক করা মানে এটা ন্যাচারালি অ্যাকচুয়ালি ব্রেক করা বলতে গেলে ইম্পসিবল। তো এটা ব্রেক হয় শুধু একটা কেসে, সেটা হচ্ছে যখন তোমার আহ, যখন আহ, ধরো যখন বৃষ্টি শুরু হয়, তো তখন হচ্ছে অ্যাকচুয়ালি এই অ্যাটমসফিয়ারে যে নাইট্রোজেনগুলো থাকে সেইগুলোর এই বন্ডটা ব্রেক হইতে পারে। তো ওইটা কেন ব্রেক হয়? কারণ আহ, ধরো বৃষ্টি যখন শুরু হয় তখন যে বজ্রপাতগুলো হয় বা থান্ডারস্টর্ম যখন হয়, তো তখন ওই থান্ডারগুলোর জন্য হচ্ছে অ্যাটমসফিয়ারে হিউজ অ্যামাউন্ট অফ টেম্পারেচার ক্রিয়েট হইতে পারে, অ্যান্ড ওই সময় হচ্ছে নাইট্রোজেনটা ব্রেক হওয়া পসিবল। আদারওয়াইজ অ্যাকচুয়ালি নাইট্রোজেনের এই ট্রিপল বন্ডটা ব্রেক হয় না। সো এখন আমরা যদি এই প্রসেসে তোমার অ্যামোনিয়া বানাইতে চাই, তো তখন অ্যাকচুয়ালি আমাদের প্রচুর হিট দেওয়া লাগবে, যেটা অ্যাকচুয়ালি আমাদের জন্য দেওয়াটা ফিজিবল না। ওকে, মানে দেখা যাবে যে অত হিট দিতে গেলে আমাদের ফার্স্ট অফ অল প্রচুর বড় একটা হিট চেম্বার লাগবে, অ্যান্ড সেই পরিমাণ হিট মেনটেন করা অ্যাকচুয়ালি খুবই বেশি তোমার কস্টলি হবে। সো দেখা যায় যে আমরা যদি ডিরেক্টলি এভাবে রিয়াকশনটা করতে চাই, এভাবে করতে পারবো না। সো এই যে বন্ড ব্রেকিংয়ে যে টেম্পারেচারটা লাগতেছে, এইটা একটু কমানো যায় কিভাবে? তো এইটা কমানোর জন্য একটা ক্যাটালিস্ট আছে, সেটা হচ্ছে আয়রন। তো আমরা যদি এখানে আয়রন ইউজ করি, তো তখন এটা জাস্ট 400 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যেই ব্রেক করা যায়। এটাই হচ্ছে আয়রনের সুবিধা। আর আমরা যদি আয়রনটা ইউজ না করি, তখন এখানে 2000 থেকে 5000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত লাগতে পারে। এই এত হিউজ অ্যামাউন্ট অফ টেম্পারেচার শুধুমাত্র তোমার ওই যখন থান্ডার স্ট্রাইকগুলো হয় তখনই প্রডিউস হতে পারে, আদারওয়াইজ হয় না। সো এটা অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রির জন্য ফিজিবল নয় এত টেম্পারেচার দেওয়া। সো এর জন্য হচ্ছে আয়রন ক্যাটালিস্ট ইউজ করা হয়, যেটা এই বন্ড ব্রেকিংয়ের যে টেম্পারেচারটা সেটা কমায় দেয়। এটা কমানোর টেকনিকটা হচ্ছে এরকম যে এখানে যখন আয়রন ইউজ করা হয়, ধরো একটা আয়রনের বার এখানে ইউজ করা হলো ক্যাটালিস্ট হিসেবে, তো তখন আয়রনটা হচ্ছে এই যে নাইট্রোজেন যেগুলোকে আছে, এই নাইট্রোজেনগুলোকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে। সো ওই অ্যাট্রাকশনের জন্য এই বন্ডটা উইক হয়ে যায়। সো এই নাইট্রোজেনগুলো হচ্ছে এই আয়রনের সারফেসে, এটাকে বলা হয় অ্যাডজর্পশন বা বাংলায় হচ্ছে অধিশোষণ। তো এই অ্যাডজর্পশনের মাধ্যমে হচ্ছে নাইট্রোজেনগুলোকে সারফেসে আটকায় ফেলে আয়রন, অ্যান্ড দ্যাটস ওয়াই তোমার এই নাইট্রোজেন বন্ডটা উইক হয়ে যায়। তো তখন ওইটা মাত্র 400 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেডেই ব্রেক করা পসিবল। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা অ্যামোনিয়া প্রডিউস করতে পারি। এটাকেই হেবার প্রণালী বলে বা হেবার বোস প্রসেস বলে। অ্যান্ড এখানে ক্যাটালিস্টটা হচ্ছে আয়রন, এটা এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট। আর এখানে আমরা 1:3 রেশিওতে রিয়াক্ট করাই। সো হোপফুলি বুঝতে পারছো। অ্যান্ড এই রিয়াকশনটা অ্যাকচুয়ালি একটা এক্সোথার্মিক রিয়াকশন। এটা একটা এক্সোথার্মিক বা তাপ উৎপাদী বিক্রিয়া, এক্সোথার্মিক রিয়াকশন। তো এটার ডেল এইচ হচ্ছে -92 কিলোজুল, -92 কিলোজুল পার মোল। সো এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন। এই রিয়াকশনটাই হচ্ছে হিট রিলিজড হয় বা তাপ উৎপন্ন হয়। সো আমরা অ্যামোনিয়া প্রডিউস করলাম। এখন এই অ্যামোনিয়া ইউজ করে আমরা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ফর্ম করতে পারবো। তো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড বানানোর জন্য অ্যাকচুয়ালি ডিরেক্টলি অ্যামোনিয়াটা ইউজ করা হয় না। যেটা করা হয়, ফার্স্টে এই অ্যামোনিয়ার সাথে তোমার HCl অ্যাড করা হয়। তো অ্যামোনিয়ার সাথে HCl অ্যাড করলে এটা তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড ফর্ম করে, অ্যামোনিয়াম ক্লোরাইড সল্ট ফর্ম করে। অ্যান্ড এই অ্যামোনিয়াম ক্লোরাইড সল্ট ইউজ করে হচ্ছে আমরা তোমার অ্যামোনিয়াম হাইড্রক্সাইড বানাতে পারি। তো অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে আমরা ডিরেক্টলি এটার সাথে ওয়াটার মিক্স করলেও হয়, সে এরকম। বাট ওয়াটার মিক্স করলে একটা সমস্যা আছে, এটা বুঝতে পারবা এখনই। সো ওয়াটার মিক্স করলে দেখো এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইড পাওয়া গেল, বাট সাথে আবার HCl ফর্ম হয়েছে। তো
তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা বেস, যদিও এটা উইক বেস বাট স্টিল এটা বেস। আর HCl হচ্ছে একটা অ্যাসিড, স্ট্রং অ্যাসিড। সো ওদের মধ্যে আবার রিয়াকশন হয়ে যেতে পারে, তো এটা আবার এই দিকে চলে আসতে পারে, মানে এটা তোমার ইরিভার্সিবল থাকে না, এটা হচ্ছে দেখা যায় রিভার্সিবল হয়ে যায়, মানে এটা এদিক থেকে এদিকে চলে যায়, আবার এদিক থেকে এদিকে চলে আসতে পারে। সো এর জন্য যেটা করা হয়, ফার্স্টে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইড রিয়াক্ট করানো হয়। তো ক্যালসিয়াম অক্সাইড রিয়াক্ট করালে যেটা হবে যে তোমার এখানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড না, জাস্ট ডিরেক্টলি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিব, তাহলে যেটা পাওয়া যাবে এখান থেকে NH4OH আর হচ্ছে CaCl2, এটা দুইটা হবে। সো এইভাবে হচ্ছে আমরা তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ফর্ম করতে পারি। সো হোপফুলি এটা বুঝতে পারছো। এইটা কেন করলাম না, কারণ ডিরেক্টলি ওয়াটার অ্যাড করলে হচ্ছে তোমার এটা আবার রিভার্সিবল ডিরেকশনে, মানে উল্টা ডিরেকশনে চলে আসতে পারে, দ্যাট ইজ রিয়াকশনটা রিভার্সিবল হইতে পারে বা উভমুখী হইতে পারে। সো তখন আমাদের প্রোডাকশনটা কমে যায়, মানে আমরা যদি এরকম একটা রিয়াকশন দেখি তো তখন আমরা অনলি 40-50% অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পাবো। বাট যদি এরকম করি তখন এটা একটা ইরিভার্সিবল রিয়াকশন, তো তখন আমাদের প্রোডাকশন রেটটা 95-98%-এর মধ্যে থাকবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস করার ওয়ে। অ্যান্ড এটার সাথে তুমি যদি আইসোপ্রোপাইল অ্যালকোহল মিক্স করো, এটা প্লাস হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, তাহলে হচ্ছে আমরা গ্লাস ক্লিনার পাবো। সো কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, আমাদের অ্যাকচুয়ালি এই চ্যাপ্টার আর ছোট কয়েকটা জিনিস বাকি আছে, সেগুলো দেখাই দিই। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ডিফারেন্ট টাইপ অফ ফার্টিলাইজার নিয়ে পড়বো। সো ফার্টিলাইজার্স হচ্ছে এগ্রিকালচার সেক্টরে ইউজ করে, অ্যান্ড তোমরা এই ফার্টিলাইজারগুলোর নাম জানো অনেকেই, হয়তো এগ্রিকালচারে পড়ছো বা বিভিন্ন সময় এটা পড়ার কথা। সো আমরা একটা ফার্টিলাইজার দেখি, যেটা যেটা কেমিক্যাল স্ট্রাকচারটা দেখব। তো একটা ফার্টিলাইজার হচ্ছে ইউরিয়া। সো ইউরিয়া দেখতে এরকম, NH2 C ডাবল বন্ড O, তারপর হচ্ছে NH2, এটা হচ্ছে ইউরিয়ার তোমার ফর্মুলা। অ্যান্ড ইউরিয়া হচ্ছে খুবই ভালো একটা ফার্টিলাইজার হিসেবে কাজ করে। অ্যান্ড ইউরিয়া দিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি অনেক ধরনের পলিমার বানানো যায়। ইউরিয়া ইউজ করে হচ্ছে আমরা তোমার মেলামাইন বানাইতে পারি, তারপর হচ্ছে আমরা ডিফারেন্ট টাইপ অফ ফাইবার বানাইতে পারি, যেগুলোকে রেজিন বলে। সো এগুলো অ্যাকচুয়ালি ইউরিয়া থেকে আনা যায়। তো ইউরিয়া এর জন্য খুবই ভ্যালুয়েবল, অ্যান্ড ইউরিয়া ইউজ করে আমরা অ্যাকচুয়ালি ডিফারেন্ট টাইপ অফ পলিমার তো বানাইতে পারি, আবার এটা এগ্রিকালচারাল সেক্টরে তো ইউজ কেস আছে। আচ্ছা, সো ইউরিয়া কিভাবে বানানো যায় এটা দেখি। সো ফার্স্ট অফ অল হচ্ছে ইউরিয়া বানাইতে হলে এখানে দেখো NH2 গ্রুপটা আছে, সো এখানে ডেফিনেটলি অ্যামোনিয়া গ্যাস লাগবে, আবার এখানে কার্বন আর অক্সিজেন আছে, সো আমাদের সামহাও একটা কার্বন নিয়ে আসতে হবে। তো এখানে ফার্স্টে যেটা করা হয়, কার্বন ডাইঅক্সাইডের সাথে এই অ্যামোনিয়া গ্যাসের রিয়াকশন করানো হয়, কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে অ্যামোনিয়া। মানে তুমি এটা নিজেই গেস করতে পারবা কাইন্ড অফ, যে এখানে হচ্ছে NH2 আছে আবার CO আছে। সো প্রথম গেসটা হইতে পারে যে আমরা অ্যামোনিয়ার সাথে কার্বন ডাইঅক্সাইডের রিয়াকশন করব, অ্যান্ড যেহেতু এটা দুইটা আছে সো আমরা এখানে দুইটা দিব এটা। অ্যান্ড এখান থেকে যেটা ফর্ম হবে দেখো, তোমার এই NH3, এটার স্ট্রাকচারটা লিখি, N তারপর H3, আর এই হচ্ছে আরেকটা NH3, অ্যান্ড
এখানে আছে একটা কার্বন ডাইঅক্সাইড। সো ওরা এভাবে রিয়াক্ট করে, দেখো তোমার কার্বন ডাইঅক্সাইডের এই যে দুইটা অক্সিজেনই থাকে, সি তোমার ডাবল বন্ড, এইগুলো এখন সিঙ্গেল বন্ড হয়ে যায় অ্যাকচুয়ালি, সিঙ্গেল বন্ড ও, তারপর হচ্ছে সিঙ্গেল বন্ড ও। আর এই যে NH3 আর দুইটা NH3 দেখতেছো, তারা অ্যাকচুয়ালি একটা এইখানে হচ্ছে NH মানে একটা এভাবে বন্ড ফর্ম করে NH2, মানে একটা হাইড্রোজেন ছেড়ে দেয় এখান থেকে, আর ওই হাইড্রোজেনটা আরেকজন আবার এই পাশে রিসিভ করে। সো N এখানে হচ্ছে H4। সো এটা দেখতে কিছুটা এরকম হবে, হচ্ছে N H আর হচ্ছে H প্লাস। সো কিছুটা দেখতে এরকম, মানে এরকম একটা কম্পাউন্ড পাবো যেটা হচ্ছে NH2COO NH4 প্লাস, NH2COO NH4 NH4 প্লাস। মানে এইভাবে রিয়াক্ট করালাম, অ্যান্ড হচ্ছে এখান থেকে একটা নাইট্রোজেন এখানে কানেক্ট হইলো, অ্যান্ড এখান থেকে একটা হাইড্রোজেন বের করে দিল, ওই হাইড্রোজেনটা আবার এই পাশে অ্যাড হইলো, এই পাশে মানে অন্য NH3 সাথে অ্যাড হইলো, বাট এখানে একটা আয়ন ফর্ম হয়েছে বিকজ ওই হাইড্রোজেনটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সট্রা। আর এখানে অ্যাকচুয়ালি তোমার নাইট্রোজেনের 4টা হাত হয় নাই, এটা অ্যাকচুয়ালি একটা আয়নিক বন্ড আর কি। এখানে এই যে H প্লাসটা এটা এক্সট্রা আসছে এখানে, হচ্ছে এটা এক্সট্রা। আচ্ছা, এখন এই NH2COO NH4 এইটার সাথে আমরা এখন রিয়াকশনটা দেখি, এইটা থেকে কিভাবে এই জিনিসটা পাওয়া যাবে। সো NH2COO NH4 কে আমরা যদি জাস্ট সিম্পলি হিট দিই, যদি এটাকে হিট দেই, তখন এটা আবার রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে এই স্ট্রাকচারটা ফর্ম করে, NH2C ডাবল বন্ড O আর হচ্ছে NH2। আর এখান থেকে তাহলে কি কমে গেল দেখো, একটা অক্সিজেন কমে গেছে আর হচ্ছে দুইটা হাইড্রোজেন কমে গেছে। সো আমরা এখান থেকে পাবো ওই দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন বের হয়ে এখানে ফর্ম করবে H2। এখানে অ্যাকচুয়ালি মাঝখানে অনেক কিছু হচ্ছে, বাট আমরা এটা এক লাইনের রিয়াকশন হিসেবে দেখলাম, বাট এখানে মাঝখানে অ্যাকচুয়ালি অনেক রিয়াকশন হচ্ছে। এখানে অ্যাকচুয়ালি এই যে এই ডাবল বন্ডটা ফর্ম হচ্ছে, তারপর আরও অনেক কিছু, বাট আমরা সিম্পলি মনে রাখবো যে NH2COO NH4 প্লাসকে হিট দিলে হচ্ছে এটা ফর্ম হয়। ওকে, সো এইভাবে আমরা ইউরিয়া ফর্ম করতে পারি।